ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। দিগম্বর বহু বছর পর তার আদি গ্রামে ফিরছে। কী রহস্য লুকিয়ে আছে তার জন্য সেখানে? দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন গল্প স্বল্প অরিজিনালস। প্রধানত রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পই থাকে আমাদের এই অডিও সেকশনে। আজ আপনাদের জন্য লেখক অনিক চক্রবর্তীর লেখা গ্রাম বাংলার ভৌতিক কাহিনী রক্তদানবীর ক্রোধ। গল্প পাঠে সম্বুদ্ধ, গল্পের সূত্রধর আমি সম্রাট। শুরু হচ্ছে লেখক অনিক চক্রবর্তীর লেখা গ্রাম বাংলার ভৌতিক কাহিনী রক্তদানবীর ক্রোধ। আঁধারের ঘেরাটো পেরিয়ে 2 ব্যাটারির টর্চ হাতে যাচ্ছিলাম গ্রামের বাড়ি ময়নাগুড়িতে। ময়নাগুড়ির স্মৃতি আমার মানসপট থেকে বহু দিন হলো মুছে গিয়েছিল, কিন্তু সম্প্রতি মনে পড়েছে অবসর পাওয়ার ফলে, তাই চলে এসেছিলাম। এমনিতেই ট্রেনের নানাবিধ ঝঞ্ঝাট পেরিয়ে যখন নামি স্টেশন চত্বরে, তখন বেশ রাত করে না এলেও সন্ধে পেরিয়ে রাতের প্রথম প্রহর ঘনিয়ে এসেছে। ফাঁকা ফাঁকা সব কিছু। বহুদিন বাদে গ্রামের মাটিতে পা পড়লেও দেখার মতো তেমন কিছুই নেই। বেশিরভাগ ঠাহর করাই যায় না। স্টেশন মাস্টার বোধ করি নিজের বাড়িতে চলে গেছে। ফিরতে ফিরতে ওনার সেই ভোর। শুনেছি এমন সময় উনি থাকেন না, কারণ এই সময় জোনা 2-1 ব্যতীত কোনো যাত্রী এই অখ্যাত গেঁয়ো স্টেশনে নামে না। ফলেই আমি নির্বান্ধব এই স্থানে সম্পূর্ণ একা এবং একই সাথে একটা স্যুটকেস নিয়ে দাঁড়িয়ে আছি। পরিচিত কেউ নেই, না থাকার কথাই বটে, কারণ আমি তো জানিয়ে আসিনি। আর জানিয়ে এলেও ট্রেন যেইভাবে 2 ঘন্টা বিলম্ব করেছে, তাতে আমার জন্য এইখানে কেউ দাঁড়িয়ে থাকবে এমনটা ভাবাটাও কম আশ্চর্যের নয়। যেই দিকেই তাকাই আশপাশ প্রায় নির্জন বলতে গেলে। মৃদুমন্দ গতিতে জ্যৈষ্ঠ মাসের বাতাস দিচ্ছে। হালকা বৃষ্টি যে হয়েছে, পায়ের নিচে নরম মাটির অবস্থা দেখলেই তা অনুমান করা শক্ত নয়। ওই কারণে বাতাসের তীব্র শীতলতার আভাস পাচ্ছিলাম। বইতে থাকা বাতাসে যে শীত ভাবটা, সেইটা শরীর ভেদ করে হাড় অবধি কাঁপিয়ে দেওয়ার শক্তি রাখে। কাঁপনের চোটে আমি চোখে সর্ষে ফুল দেখছিলাম। 2 হাত দিয়ে বাহুমূল ঘষে নিয়ে আমি চেয়েছিলাম নির্জন রাত্রের অন্ধকারের দিকে। আশপাশেই যে কটা ঝাঁকড়া গাছ আছে, ওই গাছগুলোর মগডাল থেকে মৃদু পাখো পাখালির টানা ঝাপটানোর শব্দ কানে আসছিল। আর শুনতে পাচ্ছিলাম একই সাথে ওই গাছের ডালেই বসে থাকা নিশাচর পেচক পাখির ডাক। শহরে বাস করার ফলেই নিজের গ্রামের রাতের এই ডাক যে কত কাল শুনিনি, সেইটা হিসেবের বাইরে বলতে গেলে। মন দিয়ে সেই ডাক শুনছিলাম চোখ বুজে, কিন্তু কয়েক মুহূর্তেই ওই ভাবটা কেটে গেল। মনে হলো এইখানে এত রাতে দাঁড়িয়ে থাকাটা কোনোভাবেই নিরাপদ নয়। দ্রুত বাড়ির পথে রওনা দিতে হবে। যাই হোক, বাতাসে শীতের ভাবটা থাকায় বেশ গাটা শিরশির করছিল। যখন ঘোর ভাঙল, তখন পুনরায় বইতে থাকা বাতাসের আভাসটা অনুভব করলাম। আর এই বাতাসের স্পর্শতেই কেঁপে উঠেছিল গাছের পাতাগুলো এবং সৃষ্টি করছিল অপার্থিব এক শব্দে। এমন ভীতিপ্রদ পরিবেশে কার বা থাকতে ইচ্ছে করে, কিন্তু নিরুপায় আমি। এসেছি যখন, তখন না গিয়ে তো উপায় নেই। যার উদ্দেশ্যে আমার এইখানে বহুদিন বাদে নিজের খরচে আসা, সেইটা যদি পূর্ণ না হয়, তাহলে আর এসে কি লাভ? তাকে দেখবার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছিল, আর ওই ব্যাকুলতাই আমাকে টেনে এনেছে এত দূর।
যার ভাষা ব্যাখ্যাহীন। এসেছি ঠিকই, কিন্তু জনমানবহীন শুনশান এই পথে নিজেকে একলা দেখে আর ওইরূপ মনে করে এগোবার সমস্ত সাহস যেন নিমেষেই কর্পূরের মতো উবে যাচ্ছে। সামনের পথ এতই নিরেট আঁধারে ঢাকা যে জোরালো উজ্জ্বল টর্চ বুঝি এই অন্ধকারের বুহ ভেদ করে এগোতে পারবে কিনা সন্দেহ। একাকী কেমন যেন নিজেকে নিঃস্ব মনে হচ্ছিল। মনে হলো এইখানে একলা পথে যদি যাই বাড়ির উদ্দেশ্যে, তাহলে পথে চোর ছিনতাইবাজ প্রমুখের হাতে পড়লে আর সঙ্গে আনা জিনিসপত্রের কিছুই থাকবে না। হয়তো এমনও হতে পারে যে পৈতৃক প্রাণটা অবধি খোয়াতে পারি। কারণ আমার বাল্যকালেই এই গ্রামে অনেক মানুষ খুন হয়েছে। খুন হয়েছে তারাই যারা এই গ্রামে রাতের দিকে ভুলবশত এইখানে এসে নিরস্ত্রভাবে এগোতে সাহস করেছে। আশেপাশে যেইভাবে ঝোপ জঙ্গল গজিয়েছে, আর যত দূরে চোখ যায় শুধু সারি সারি বৃদ্ধ জটলা করে দাঁড়িয়ে আছে, তাতে মনে হচ্ছিল ওই বনের আড়ালে কতগুলো মানুষ যেন ওত পেতে একলা আমার সর্বস্ব হরণ করার জন্য দাঁড়িয়ে আছে। দূর থেকে আমি একবার দেখলাম চোখের উপর আড়াআড়িভাবে হাত রেখে, কিন্তু কই, কিছুই নেই সেখানে। বেশি দূর অবশ্য দৃষ্টি চলেও না। তবে যদি সত্যি কেউ থাকে, তাহলে ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিগুলোকেই ভয়। এই অঞ্চলের প্রতাপশালী ছিনতাইকারীর দল, ওদের আখড়াটা ঠিক এইখানেই। মানুষের ভয়ে তাদের থেকে কয়েক পা দূরেই থাকে, অন্তত দিনের আলো শেষ হলে তো বটেই। দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলেই আত্মগতভাবে বললাম, না, রমেনকে একটা সংবাদ দিয়ে আসাই দরকার ছিল। সে তার গরুর গাড়িটা নিয়ে আমাকে নিতে আসতো, আর তার একখানা লাঠি আছে। সে অবশ্য খুব পাকাভাবেই লাঠি চালাতে পারে। ছোট্ট থেকে আমি তাকে লেখাপড়ার প্রতি অতটা উৎসাহিত হতে না দেখলেও তার মধ্যে শরীরচর্চা ইত্যাদির বেশ একটা আগ্রহ ছিল। দুর্জয় সাহস তার। একা একাই মাঠে ঘাটে, নদীর ধারে, এমনকি বনে জঙ্গলে একগাছা লাঠি নিয়ে সাহসী বীরের মতো ঘুরে বেড়ায়। সে সকলের ধরাছোঁয়ার বাইরে। তাকে নিরস্ত্রভাবে কিংবা অস্ত্র থাকা সত্ত্বেও ধরাশাহী করে কার সাহস? তেমন বিপদ বুঝলে সে নিজের হাতের লাঠি দিয়ে জোনা কতককে ধরাশায়ী করে দিতে সক্ষম হবে, এই বিশ্বাস আমার আছে। কিন্তু কাউকে না জানিয়ে আসা নির্বুদ্ধিতার কারণে এখন আমাকে ভুগতে হচ্ছে। এই অবস্থায় রমেনের এইখানে এসে আমাকে বাড়ি অবধি নিয়ে যাওয়ার ব্যাপারটা সম্বন্ধে আশাও নিতান্ত দুরাশা। কারণ কবজিতে আটা ঘড়িতে দেখি সময় 9টা। পাড়াগ্রামের ওই সময় প্রায় মধ্যরাতের কাছাকাছি। এই সময় কারুর বাড়িতে যদি হারিকেনও জ্বলতে দেখি, তাহলেও সাক্ষাৎ চাঁদ হাতে পাব। দূর থেকে প্রহরে প্রহরে শিয়ালের দল জানান দিচ্ছে রাতের নির্জনতার বার্তা। বহুদিন পরে এমন একটা পরিবেশ অনুভব করলাম। একদিকে যেমন ভয় হচ্ছিল, তেমন অনভ্যস্ত মনটা একটু একটু করে মানিয়ে নেওয়ারও চেষ্টা করছিল। এই যে বহুদিন আলো ঝলমলে শহর অঞ্চলে বাসের পর এমন একটা পরিবেশকে দেখব, কল্পনাও করা যায় না। আমার পৈতৃক ভিটে স্টেশন চত্বর থেকে অনেকটা দূরে। ওইটুকু যে যাব তার উপায় নেই। বাড়ির পথটা অবধি বহুদিন না আসার ফলে কেমন যেন আবছা মনে থেকে গিয়েছিল। কিছুই যেন মনে পড়ছিল না। তারপর এমন ধারা খুটখুটে অন্ধকার, যা দেখলে দেহময় শিরশির না করে পারে না। গ্রামের একেবারে পশ্চিমেই একখানা কালী মন্দির আছে। কালী মন্দির আছে অবশ্য, কিন্তু সেখানে কোনো পুজো টুজো হয় না। বহুদিন বিগ্রহশূন্য অবস্থায় পড়ে আছে। কিন্তু মানুষ বলে ওই মন্দির নাকি বহুল পরিমাণে জাগ্রত। ওই জাগ্রত মন্দিরে দেবী নাকি স্বয়ং বিরাজ করে। অনেকেই তার ইশারা অল্প বিস্তর পেয়েছে, আর অনেক আখ্যান শোনা যায়। কেন যে পুজো বন্ধ হয়ে গিয়েছে সেইটা অবশ্য আমার জানা নেই। ছোট থেকে যা দেখে আসছি আর যা শুনে আসছি তাই আমার বিশ্বাস। এই তো ছোটবেলায় শুনেছিলাম আমাদের হরিপদ খুড়োর মুখেই। হরিপদ খুড়োকে চেনে না গ্রামের এমন কোনো মানুষ নেই। তিনি এই গ্রামের যথেষ্ট একজন গণ্যমান্য ব্যক্তি। মানুষের অনেক উপকার করেছেন তিনি। ওই উপকারের জন্যই তো মানুষ তাকে মনে রেখেছেন।
তার জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, সেগুলো মানুষ বৃষ্টির দিনে শুনতে আসে। তিনি এই গ্রামে বহুদিনকার মানুষ। মাথায় যেইটুকু চুল আছে তা কাঁচায় পাকায় মেশানো। সেগুলো দেখলে অবশ্য ওনার বয়স টের পাওয়া খুব কঠিন। অনেকেই মনে করেন উনি 3 বহুদিন পূর্বেই পেরিয়ে এসেছেন। মন্দির থেকে কিছুটা পশ্চিমে তার ঠিকানা। প্রায়ই দেখেছি উনি নিজের বাড়িতে লাগানো জবা গাছের ফুল ওই বিগ্রহশূন্য মন্দিরের ওপর মায়ের নাম করে রেখে আসতেন। এই কাজ উনি নিত্য করে আসছেন। শুরু থেকেই কত মানুষ দেখে, বহু মানুষ দেখে শুনে মারাও গেলেন। গ্রামের দিকে কতই না পরিবর্তন এলো, কিন্তু খুড়োর কোনো হেলদোল নেই। উনি মাতৃভক্তিতে বিভোর হয়ে ওনার করা কাজ করেই থাকেন। হরিপদ খুড়ো শাক্ত বংশ, মাছ মাংস সব কিছুই খান। এমনকি কালী পুজোর রাতে অনেকেই খুড়োকে বাজার থেকে মিশমিশে একখানা কালো বর্ণের ছাগ ওই বয়সে বলি দিয়ে মায়ের চরণে নিবেদন করতে অবধি দেখেছেন, কিন্তু কেউ ওই সম্বন্ধে প্রশ্ন করতে নারাজ। এর পেছনেও অনেক কারণ আছে। একবার কে যেন হরিপদ খুড়োকে ওই নিয়ে 2-4 বার কথা শুনিয়েছিলেন। বাবার মুখে শুনেছিলাম, আমার তখনও জন্ম হয়নি। খুড়ো কিছু বলেনি, কিন্তু ওই একাধিক প্রশ্নবাণে যে তাকে জর্জরিত করেছিল তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তার দেহের বিভিন্ন অংশ মায়ের ওই জাগ্রত মন্দিরে পাওয়া যায়। সেই দৃশ্য দেখে অনেকেই আঁতকে ওঠে। খুড়ো শুধু বলেছিল মা নাকি তাকে অপমান করার বদলা নিয়েছে। সেই থেকে খুড়ো যেমনটা ছিলেন তেমনটাই আছেন। কেউ তাকে বিশেষ ঘাঁটায় না। যেদিকে মন্দির সেখান থেকে প্রায় 40 পা অবধি দূরে নির্জনে ওনার বাস। খুড়োর বাড়ির বারান্দা থেকে মন্দিরের চূড়া দেখতে পাওয়া যায়। ওইখানে তিনি বাস করেন, একলা মানুষ। তার স্ত্রী বহুদিন হলো মৃত্যুবরণ করে স্বর্গে গিয়েছেন। আমাদের বাড়িতে আগে প্রায়ই আসতেন। আমার বাবার সঙ্গে তার খুব ভাব ছিল। বাবার সঙ্গে বসে অনেক কথাও বলতেন। তখন আমার বয়স ওই বছর 15। একদিন রীতিমতো বাদলার ফলেই ওই দিন যখন উনি আমাদের বাড়িতে এলেন, তখন আমার মনে স্থির করে রাখা প্রশ্নটা আমি করলাম। পাড়ার ছেলেরাও বেশি তখনও কেউ আসেনি। ওই সুযোগে দাদুকে আমি একলা পেয়ে বললাম, আচ্ছা দাদু, গ্রামে কাদের একটা পুরাতন মন্দির আছে? ওই মন্দিরটা কে নির্মাণ করেছিল গো? আর ওই মন্দিরে এখন আর পুজো পাঠ হয় না কেন, কিছু বলতে পারো? শুধু তুমিই তো যাও, এছাড়া আর কই কাউকে তো কোনোদিন যেতে দেখিনি। খেলার মাঠ থেকে ফেরার পথে প্রায়ই দেখি আর মনে হয়, দেখো না, কাউকে জিজ্ঞাসা করতে গেলে কেউই কোনো উত্তর দিতে পারে না। আমি ভাবলাম দাদু হয়তো এই প্রশ্ন সঠিক উত্তর দেবে। বলো না গো দাদু। দাদু আমার মুখে ওই মন্দিরের কথা শুনে একটু চুপ করে থাকলেন। আমি তার মুখ দেখেই ওই দিন বুঝে ফেলেছিলাম যে ওই মন্দির নিয়ে ওনার কোনো মস্ত একটা অভিজ্ঞতা আছে। নইলে এতক্ষণ যেই ব্যক্তি এত কথা বলছিল তার পাশেই আবার বাবাও বসেছিল, বাবার কথায় টুকটাক মাথা নাড়াতে শুরু করলো শুধু। কিন্তু আমার ওই প্রশ্ন শুনে তিনি ওইভাবে কেন নীরব হয়ে গেলেন বোধগম্য হলো না। দাওয়ার খুঁটির কাছেই একটা হারিকেন জ্বলছিল। সেই নিষ্প্রভ স্নিগ্ধ আলোই কিছুটা অন্ধকার ঘুঁচে গিয়ে আলোকমণ্ডিত হচ্ছিল চারপাশে। সময়টা সন্ধ্যার আবহ। আমার প্রশ্ন শুনে তামাক খেতে খেতে বলেছিলেন, খোকা, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ঝোপ জঙ্গলে আবৃত, ওইখানে কোনোদিন একলাটি যাবে না কিন্তু। ওইখানে ছোটদের একদম যেতে নেই। আর দূর থেকেই যা দেখবে, হ্যাঁ, সন্ধে হওয়ার আগেই খেলার মাঠ থেকে বাড়ি ফিরবে। আরে বাবা, ওখানে কেউ একা যায় নাকি? ওখানে গেলে কিন্তু বিপদ হবে বাবা। অল্প বয়স হলেও মনে প্রশ্ন জেগেছিল, আর তাই সবিস্ময়ে প্রশ্ন করেছিলাম, কেন দাদু, ওই মন্দিরে কি আছে শুনি? প্রেত বুঝি? না খোকা, ওই মন্দিরে প্রেত আছে কিনা জানি না। হ্যাঁ, কিন্তু একবার আমার দেখার সৌভাগ্য হয়েছিল। তারপর থেকেই আমার ওই মন্দিরের সঙ্গে জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়। মা আমার উপর ক্রুদ্ধ হলেন,
আমার সর্বস্ব কেড়ে নিলেন ঠিকই, কিন্তু আবার ওই স্নেহময়ী মা আমাকে অনেক বিপদ থেকে উদ্ধার করেছেন, যার জন্য আমরা শাক্ত বংশোদ্ভূত উত্তরসূরি জীবনের শেষ অবধি ওই মায়ের সেবা করব বলে মনস্থির করেছিলাম। ওই মা যদি আমাকে কৃপা না করতেন, তাহলে হয়তো আমি এতদিনে নির্ঘাত পাগল হয়ে যেতাম। দিনটার কথা আজও আমার ভালোই মনে আছে। আজ থেকে প্রায় বছর 30 আগেকার তো বটেই। তখন এই ময়নাগুড়ির মধ্যে পরিবর্তন আসেনি। এইখানে মানুষের বাস ছিল কম। ওই মন্দিরের তখন একজন পূজারী ছিলেন। একবার কি হলো, নাইতে গিয়ে ভালোভাবে অবগাহন করে সূর্যমন্ত্র আওড়াচ্ছি, এমন সময় পাশেই দেখি একজন সাধু। সেও আমার মতোই স্নান করার উদ্দেশ্যে নদীর ধারে এসেছে। আমার স্নান হতেই আমাকে দেখে তিনি বেশ খানিকক্ষণ চাইলেন। সাধুটির বেশভূষা সাত্ত্বিক ধাঁচের। আমাকে দেখে উনি বললেন, বেটা, মা তোকে কৃপা করবে। অনেক পাপ ভোগ করেছিস, এইবার বিষয় সম্পত্তি ত্যাগ করে মায়ের চরণে নিজেকে সমর্পণ করবি, নইলে যে তোর মুক্তি নেই। ওই দিন আর দেরি নেই, যেদিন তুই সর্বস্ব হারিয়ে ওই মায়ের মন্দিরে সেবায়েত রূপে দিনরাত পড়ে থাকবি। বিশ্বাস না হলে মিলিয়ে নিস কথা। তোমরা তো জানোই আমি হচ্ছি গ্রামের সেকেলে মানুষ। ওই সাধুকে প্রথম গ্রামে দেখেছি। আমি কিছু না বুঝে সুঝেই ওইখান থেকে ইষ্ট মন্ত্র জপ করতে করতে চলে এলাম। কিন্তু কে জানতো যে সাধুর কথা মিলে যাবে। আর হলো ঠিক তাই। আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফিরছিলাম। অনেকদিন পর মেয়ে শ্যামা সুন্দরীকে নিয়ে আমি আসি। জানোই তো তোমরা, তোমাদের খুড়িমা নেই, তাই একলাই থাকি, রেঁধে বেড়ে খাই। তাই কন্যা বলেছিল যে বাবা তোমার সঙ্গে যাব। একটা চিঠি অবধি লিখেছিল। ওই পত্র পেয়েই আমি রওনা দিলাম। রওনা দেওয়ার পর দিন মেয়েকে নিয়ে ফিরতে ফিরতে তাও প্রায় অনেক রাত হয়ে গেল। অবশ্য আমাকে মেয়ের বাড়ির শরিকরা বলেছিল যে ওই দিনটা থেকে যেতে। তখন ছিল শীতকালের বেলা। শীত ভালোভাবে না পড়লেও দিন ক্রমে ছোট হয়ে পড়তো সূর্য ডোবার সঙ্গে সঙ্গে। মেয়েও অনুরোধ করেছিল, কিন্তু কে জানে আমার মাথায় কি দুর্গ্রহ ভর করেছিল। আমি কারোর কথার 7-5 বিবেচনা না করে ওই দিনই বেরোবো বলে স্থির করি। সন্ধ্যের দিকেই বেরোবো এমন ইচ্ছাই ছিল। দেরি হলো খোদ আমার মেয়ে শ্যামা সুন্দরীর জন্যই, কারণ 51বর্তী পরিবারে তার বিয়ে দিয়েছিলাম। ফলে নিজের সংসার গুছিয়ে জামাই বাবাজিকে দেখে শুনে গুছিয়ে গাছিয়ে আস্তে আস্তে যখন ওইখান থেকে গরুর গাড়িতে উঠি, তখন বিকাল হয়ে গেছে। আমাদের গন্তব্য ছিল প্রায় ক্রোশখানেক পথ। ফেরিঘাটা কম দূরত্বে অবস্থিত নয়। আর গরুর গাড়ি যখন ফেরিঘাটার কাছে পৌঁছালো, তখন সন্ধ্যা যে কখন ঝুপ করে নেমে এসেছে সে খেয়াল নেই। নৌকায় উঠে প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে ময়নাগুড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে যাবে। এই দুশ্চিন্তা আমাকে ক্রমেই ভর করলো। একলা মানুষ আমি, সমর্থ মেয়ে নিয়ে ওইভাবে দাঁড়িয়ে থাকা কাম্য নয় মোটেই। ফলে আমি অবশ্য তখন ইষ্ট চিন্তা করতে লাগলাম। আবার এই সময় গরুর গাড়ি পাওয়াও মুশকিল। কি করব ভাবছি, এমন সময় ঠুন ঠুন করে একটা শব্দ আমার কানে ভেসে এলো। দূর থেকে দেখলাম একটা আলো নিয়ে কেউ এগিয়ে আসছে। আধার সরে যেতেই তখন দেখি মথুর গাড়ি আসছে এইদিকে। মথুর আমাদের গ্রামেরই গাড়োয়ান। অবশ্য সে মারা গেছে অনেক দিন আগে। যাত্রীবাহী গাড়িটা
বসার তিলমাত্র জায়গা নেই। ফলে বুঝতেই পারছো। চিন্তাপীড়িত কণ্ঠে আমি বললাম, কি হে, হবে নাকি 2 জন গাড়িতে? গাড়োয়ান গরুর পিঠে চাবুকের মতো একটা গুঁতো মেরে তারপর হুর শব্দ করে আমাদের দিকে চেয়ে বলল, এই চল, হুড় হুড়, চল চল। না গো কর্তা, ওই 2 জনায় হবে না, ওই একটি মানুষই হবে। কে? শ্যামা এসেছে বুঝি? বাবা বাবা। আমি প্রশ্ন করেছিলাম, তারপর কি হলো দাদু? আমার করা প্রশ্ন শুনে দাদু পুনরায় একটু চুপ করে থেকে বলল, হবে কি? উপায় না দেখে আমি তাকে বললাম, এই শ্যামা সুন্দরীকেই তাহলে নিয়ে যাও, আমি আসছি হেঁটে। এইটুকু পথ তো, সঙ্গে একটা মেয়ে ছিল তাই দাঁড়িয়েছিলাম। জানোই তো সন্ধ্যের পর আধার ঘেরা পথ দিয়ে নিরস্ত্রভাবে মেয়েকে নিয়ে যেতে কার সাহস হয় বলো? ওই ভেবেই এগিয়ে যেতে সংকোচ হচ্ছিল। মেয়ে আমার কোনো প্রতিবাদ না করে সঙ্গে থাকা পুটুলিটা নিয়ে গরুর গাড়ির ছইয়ের মধ্যে প্রবেশ করলো। এই চল, হুড় হুড় হুড়, চল চল। দেখতে দেখতে আঁধারের মধ্যে গরুর গাড়িটা মিলিয়ে যেতে শুরু করলো, আর আবছা হয়ে আসতে লাগলো একজোড়া গরুর পায়ের খুরের শব্দ। আমার কাছে একখানা দেশলাই ছিল, তাই দিয়ে সঙ্গে থাকা অর্ধেক তেল ভর্তি লণ্ঠনটা জ্বালিয়ে চলতে থাকলাম। কিন্তু সোজা পথ ধরে চললে অনেকখানি বিলম্ব হবে, তাই ওই মন্দিরের পথ ধরে এগোবো বলেই মনস্থির করলাম। ওই পথ দিয়ে গেলে অবশ্য পথের কষ্ট অনেকটা লাঘব হবে। মানুষ ওই পথে বেশি যায় না, কারণ বহুদিন ধরে অব্যবহৃত স্থানে আগাছাড়া তাদের আধিপত্য এমনভাবে বিস্তার করেছে যে আলোবিহীন ওই পথ দিয়ে চলা মানে বিপদ সঙ্গে করে নেওয়ার এক প্রকার বোঝায়, বুঝলে তো? যে সময়ের কথা বলছি ওই সময় আমার বাড়িটা ওই নদীর কাছেই একটা স্থানে ছিল। এই যে এইখানটা এখন তোমরা দেখো ধ্বংসস্তূপ হয়ে গেছে। জীবনে প্রায় সব কিছুই হারিয়ে গিয়েছিল। তখন আমি নিজে হাতে নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দিয়েছিলাম। আমার আর মাথা কাজ করছিল না। পরে সে ব্যাপারে আসছি, কিন্তু যা বলছি সেইটাই সত্য। অনেক পরে আমার মা আমাকে করুণা করেন। আমার মনে হয় জীবনে সব কিছু শেষ হয়ে যায়নি, তখন নিজেই একটা চালা তুলে ওইখানে থাকতে শুরু করেছিলাম। আমার ওই দ্বিতীয় নির্মিত চালা বাড়ির কাছ থেকে প্রায় কয়েক হাত দূরেই ওই ভগ্নপ্রায় মন্দিরটা অবস্থিত। দূর থেকে দেখেই আমার কেমন যেন গা ছমছম করছিল। আনাচে কানাচে তেমন আলো নেই, কিন্তু ওই মন্দিরের পাশ দিয়ে আমি যখন হেঁটে যাই তখন শুনলাম ওইখানে কেউ যেন আছে। স্পষ্ট শুনলাম দরজা খোলার আওয়াজ। মনে হলো এত রাতে আবার কে দরজা খুলতে পারে? ওইখানে তো বহুদিন হলো কেউ যায় না। তখন আমার বয়স আমার এখনকার চাইতে কম, ওই ধরো 50-50 হবে। মনে মনে কৌতূহলটা জেগে উঠল যখন, তখন আমি পাতা লতার ফাঁক দিয়ে ওইখানে একবার দেখলাম। মনে মনে ভয় যে হয়নি তেমনটা নয়, কিন্তু বলাই বাহুল্য বাল্যকাল থেকে আমাকে অমোঘ কৌতূহল কেমন যেন গ্রাস করত। কৌতূহলের বশবর্তী হয়ে আমি অনেক স্থান পরিদর্শনে গেছি, যে স্থানে গুজব ছিল যে ভয় আছে রাতের আধার মাথায় করে ওইখানেও গেছি, কিন্তু তেমন কাঙ্ক্ষিত কিছুই দেখার সুযোগ হয়ে ওঠেনি। যাই হোক, দেখি যে এইখানে মায়ের মন্দিরের দরজাটা ছিল, সেই দরজাটা সত্যি হাঁ করে খুলে আছে, আর দরজার চৌকাঠেই পড়ে আছে তাজা তাজা রক্ত। ওই রক্তধারা ধীরে ধীরে সিঁড়ির ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে, আর ওই ধারা মারিয়ে কেউ যেন সারা মন্দিরময় ঘুরে বেড়াচ্ছে। ক্ষীণভাবে নূপুরের শব্দ হচ্ছে। একবার মনে হচ্ছে যে খুব কাছে চলে আসছে,
আবার একবার মনে হচ্ছে শব্দটা ক্রমেই দূরে মিলিয়ে যাচ্ছে, আর শান বাঁধানো ওই চত্বরে কয়েকটা পায়ের ছাপ, যদিও রক্ত মাখা, কিন্তু ওই দেখে কিন্তু মনে হবে কেউ যেন আলতা পড়েছে। আকাশের চাঁদটা খানিক সময়ের জন্য মেঘের আড়াল থেকে নিজেকে মুক্ত করেছিল, আর ওই জ্যোৎস্নার আলোটা যেন সরাসরি ওই মন্দিরের উপরে এসেই পড়েছে। আমি অধীরভাবে তাই দেখছিলাম। আর একটু দেখার ইচ্ছা ছিল, কিন্তু আর কি করি। কাঁধে আচমকা কিছুর স্পর্শ টের পেয়ে যেন আঁতকে উঠলাম। ভাগ্য ভালো যে মুখ থেকে টু শব্দটা করিনি, নইলে হয়তো প্রাণটাই খোয়াতে হতো। ঘাড় ঘুরিয়ে দেখি যে ওইখানে ভয়ের কোনো কারণ নেই। শুকনো গাছের ডালটা নাগালের মধ্যে চলে এসেছে, আর ওই ফলে মৃদু বাতাসের ছোঁয়ায় ওই গাছটা নড়ছে। অবশ্য আমি আর ওইখানে থাকার সাহস করিনি, কারণ থাকার সময় আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে অলক্ষিতে দেখছে, আর বেশিক্ষণ থাকলেই আমার সর্বনাশ হবে। কিন্তু ফিরে আসার আগে একটা শব্দ আমার কানে প্রবেশ করলো। দেখি যে দরজাটা যেন কেউ বন্ধ করে দিচ্ছে। শেষ মুহূর্তে একবার ঘাড় ঘুরিয়েছিলাম, তাতে যা দেখলাম, একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। নারী মূর্তিটার দিকের থেকে একটা সুবাস ভেসে আসছিল। ওই সুবাস নাকে প্রবেশ করতেই মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল, আর সাহস হয়নি দাঁড়িয়ে থাকার। মনে মনে ইষ্ট স্মরণ করে তখন ওইখান থেকে পাত্তারি গুটিয়ে পালিয়ে আসি। কিন্তু এরপর আমার অবস্থা যথেষ্ট কাহিল হয়েছিল গো। রামগতি কবরেজ না থাকলে কি আর কি যে হতো স্বয়ং বিধাতাই জানেন। ছোটবেলায় দাদুর মুখে ওই কাহিনী শুনে আমার মন্দিরের প্রতি একটা দুর্নিবার আকর্ষণ জন্মেছিল। সবটা শুনে আমি দাদুকে পুনরায় শুধিয়েছিলাম, কি হয়েছিল? রামগতি কবরেজ কি করেছিল তোমার জন্যে? কাম সেরেছিল। ওইখানকার হাওয়া বাতাস আমার শরীর নিতে পারেনি গো। ওইখান থেকে শীতের রাতে আমি যখন পালাবার উদ্যোগ করি, তখনই কেমন যেন শীত শীত করছিল। মনে হচ্ছিল শরীরটা যেন ভারী হয়ে আসছে। ভাগ্যিস আমার বাড়িটা কাছেই ছিল। আমার মেয়ে অনেক আগেই বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল, আর একই সাথে আমি ফিরছি না দেখে সদর দরজার বাইরে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। আমাকে ছুটে আসতে দেখে সে উদ্বিগ্নভাবে প্রশ্ন করে, বাবা, তোমার এত দেরি হলো, ব্যাপার কি শুনি? আমি তো ভাবছিলাম তুমি বুঝি পথ চিনে আসতেই পারবে না, তাই ভাবলাম হারিকেন নিয়ে একবার তোমাকে দেখি কই আছো। আমার তখন কাহিল অবস্থা শুনেই আমি মেয়েকে বললাম, শ্যামা, গেট বন্ধ কর দ্রুত, এখন আর বেরোতে ইচ্ছা করছে না। তুই বরং আমার জন্য বিছানা পেতে তৈরি কর, খেতেও ইচ্ছা করছে না। আমার কথা শুনে মেয়ে কাছে এগিয়ে এলো এবং আমাকে ভালোভাবে দেখলো। তখন আমার গা জ্বরে পুড়ে যাচ্ছে। ভয় আমার নিজের কম নয়। এই বুঝি আমার কিছু হলো। আমার কিছু হলে তখন আমার এই মেয়েকে কে দেখবে? সে তো একাই পড়ে যাবে এইখানে। গ্রামের মানুষ অতটা ভালো নয়, কেউ মরে গেলে তাদের টনক নড়ে না। আমার মেয়ে দেহের উত্তাপ দেখে ভয় পেয়ে পড়ল। ওমা, তোমার গায়ে এত জ্বর কি করে হলো? হায় ঈশ্বর, তুমি কই গিয়েছিলে? আমার সঙ্গে যখন এলে তখন তো দিব্যি সুস্থ হয়ে এসেছিলে, ইতিমধ্যেই এত জ্বর। দাঁড়াও, পাশের বাড়ির হরি কাকাকে একবার ডেকে আনি। আমার অবস্থা তখন এতই কাহিল যে আমার মেয়েকে বাত সাদার অবস্থা পর্যন্ত ছিল না। আমাকে দাওয়ার অপর একটা খেজুরের চাটাই পেতে তাতে শুইয়ে দিয়ে উঠোন পেরিয়ে ওই অন্ধকারে আলো ছাড়াই বেরিয়ে গেল। আমার চোখে তখন যেন সবকিছু ঝাপসা প্রতিপন্ন হচ্ছে। আর ওইটাই কাল হলো। আমাকে দেখার জন্য হরি এলো, কিন্তু আমার ওই সদবা মেয়েকে আর আমি আসতে দেখলাম না।
সে যে কোন বিস্মৃতির অতলে হারিয়ে গেল কে জানে। আর তার দেখা পেলাম না। এখন আমি যথেষ্ট বৃদ্ধ হয়েছি। মেয়ের কথা মনে পড়লে চোখ ভরে আসে অশ্রুধারায়। আমার মনে প্রশ্ন তখন তুঙ্গে। আমি আবার দাদুকে প্রশ্ন করলাম, কেন, তোমার মেয়ের কি হয়েছিল গো? ও হরি কাকাকে ডাকতে গিয়ে তো তার না ফেরার কারণটা কি? কোনো বিপদ আপদ টাপদ হয়েছিল নাকি? অদৃষ্ট বাবা, অদৃষ্ট। মনে রেখো, সব কিছুই অদৃষ্টের উপর নির্ভর করে। আমার বেহুশ অবস্থা দেখে রামগতি ডাক্তার আসেন বটে, কিন্তু আমি যখন সম্পূর্ণ সেরে উঠি তখন আমি খোঁজ করি আমার মেয়ের, কিন্তু তাকে আর কোনোদিন জীবিত পাইনি। আমি ভেবেছিলাম যে সে আমাকে না জানিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, কিন্তু না, ওই মেয়ের পক্ষে অত রাতে শ্বশুর বাড়ি ওইভাবে একলা চলে যাওয়া সম্ভব ছিল না। পথঘাট তো সে কিছুই চেনে না। তার করে আমি ওইখানে পাঠালাম, কিন্তু উত্তরে ওরা জানালো যে শ্যামা সুন্দরী ফেরেনি। শুধু তাই নয় বাবা, ওই মেয়েকে দেখার জন্য বর অবধি আসে। এসে সব শুনে আমাকেই কন্যাঘাতিনী বলে দায়ী করে দফাদার মারফত আদালতে কেস করতে চেয়েছিল, কিন্তু গ্রামের মানুষ আমাকে বিলক্ষণ চেনে। নিজের কন্যার হত্যা করতে যাব কেন আমি? তাই ওইবার আমি ছাড়া পাই। এই বলে দাদু নিজের গল্প শেষ করে ওইখান থেকে উঠে চলে যান তখনকার মতো। বুঝেছিলাম দাদুর জীবনে যা যা হয়েছে ওই মন্দিরের অনধিকার আগ্রহ দেখাবার জন্যই। এবার একদিন দাদু সন্ধ্যার সময় এসেছিলেন, তখন উনি বাকি গল্প শুনিয়েছিলেন। ওই দিনের পর থেকে আমি নিজেকে নিঃস্ব মনে করেছিলাম বাবা। ওই দিনটার পর থেকে যে কিভাবে এক একটা মুহূর্ত চলে গিয়েছিল সেটা না বললে বিশ্বাস করা কঠিন। মনে মনে ওই সাধুটির কথা মনে পড়ে গিয়েছিল। সাধু বলেছিল যে সংসার আমার জন্যে নয়, মা আমাকে নিজের কাজে সংসারের বাঁধন মুক্ত করবে, কিন্তু তাই বলে এইভাবে আর আমার একমাত্র মেয়েকে কেড়ে নিয়েছিল। আমি জেনেছিলাম ওই সাধু আমার মেয়েকে অন্ধকারে বশীভূত করে নদীতে ডুবিয়ে মারে। তারপর আর মেয়ের কোনো হদিশ আমি কোশমিন কালেও পাইনি বাবা। শুধু তার মৃত্যু সংবাদটা পেয়েছিলাম, আর মেয়ে আমার স্বপ্নে এসেছিল। এটুকুই সত্যি, এটুকুই। এই বলে দাদু চুপ করে গেছিলেন। আর বেশি কিছুই তার কাছ থেকে জেনে ওঠা আমার দ্বারা সম্ভব হয়নি। মনের কোণে জমে উঠেছিল একাধিক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমরা কেউই দিতে পারিনি। বক্তার মুখে ওই কথাটা শুনে মনে কেবল একটাই প্রশ্ন জড়ো হয়ে এসেছিল, অপঘাতে যদি মৃত্যু হয়ে থাকে তাহলে গতি হবে না, এই কথাটা আমার জানা। ওনার মেয়ের মৃত্যুটা কি আদেও সহজ স্বাভাবিক ছিল? কেনই বা ওই সাধু সধবা মেয়েকে হত্যা করার অভিসন্ধি নিয়েছিল কে জানে। ওইদিকে দাদু এইভাবেই তার জীবনের অভিজ্ঞতা আমাকে শুনিয়েছিলেন। এরপর অনেকগুলো বছর অতিবাহিত হয়। দেখতে দেখতে আমিও স্কুলের গণ্ডি অতিক্রম করে বড় হয়ে শহরে যাওয়ার উপযুক্ত হলাম। তারপর আমি গ্রাম ছাড়া প্রায় বহুদিন। অনেক দিন পরে এসে স্টেশনের বেঞ্চিতে বসে এই কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে টর্চের আলো সম্বল করে হাঁটতে শুরু করলাম। টর্চের আলোটা যেই ওই মন্দিরের দিকে ফেললাম, অমনি দেখলাম নিথর দৈত্যের মতো ভগ্নপ্রায় অবস্থায় এখনও সে সমানভাবেই দাঁড়িয়ে আছে। ওই ভয়াবহ মন্দির পেরিয়ে আমাকে যেতে হবে ভেবেই প্রমাদ গুনলাম। ইচ্ছে হচ্ছিল সঙ্গে যদি একখানা দোসর পেতাম তাহলে বাকি পথটা এমনিতেই যাওয়া যেত। মনে পড়ে গেল আমার আপিস কলিগের একটা সতর্ক বার্তা। আমাদের কলেজের একজন আপিস কলিগের নাম সুধাময় ঘোষ। বয়স অবশ্য অনেক বেশি, ভদ্রলোক, ইতিহাস পড়ান। ওনার সঙ্গে আমার বেজায় সদ্ভাব। উনি প্রায় বলেন,
যেসব পুরনো মন্দির মসজিদ আছে সেগুলোতে ভূতের অস্তিত্ব থাকা অস্বাভাবিক নয়। আমি ওনার কথা তন্ময় হয়ে শুনি অবসর সময়। পরের বছর তিনি অবসর গ্রহণ করবেন। ওনার সঙ্গে আমার বেশ আলাপ পরিচয় আছে। উনি আমাকে বলেছিলেন, শুনলাম তুমি নাকি তোমার গ্রামের পৈতৃক ভিটেতে যাবে, তো ওইখানে যাওয়ার কারণটা কি শুনি? তুমি না বলেছিলে তোমার মা ব্যতীত আর কেউ নেই? তুমি যখন চলে আসো তখন তো উনি প্রায় শয্যাগতা। এখন কি মনে করো যে উনি বেঁচে আছেন? প্রশ্ন শুনে উত্তর দিয়েছিলাম, না সুধময়বাবু, সেইটা জানি না, কিন্তু এই কথা ঠিক যে আমার মনে হচ্ছে মা নেই। তবু জন্মভূমি, মা না থাকলেও গ্রামের দিকে আমাদের যা জমি জমা আছে সেইটা বেদখল হতে পারে। পাড়া গ্রামের মানুষদের তো আপনি জানেন না, কেউ না দেখলে ও সমস্ত বাড়ি জমি সব শুদ্ধ দখল করে নেবে। কিংবা আমাদের কিছু আবাদি জমি জমা ওই অল্প কিছু রয়েছে আর কি, তা সব 12 ভূতে লুটে পুটে খাবে। আসলে কি ব্যাপার বলুন তো, গ্রামের বাড়িটা পুনরায় মেরামত করিয়ে নেবো ভাবছি। আসলে ওইখানে আমার থাকার ইচ্ছেটা বরাবরই। ছোটোবেলা থেকে থাকার পর কেমন যেন একটা মায়া জন্মে গেছে। বেশ নিরালা পরিবেশ, ইতি উতি গাছের সারি, এই যেদিকে তাকাই দু চোখ যায় শুধু সবুজের সমারোহ। তাই কলকাতায় মন হাঁপিয়ে উঠলে ইচ্ছে মাফিক দিন কয়েক ওখানে থেকে বেশ মন মতো ছুটি ফুটি কাটিয়ে আসবো। শুনে সুধাময়বাবু মাথা নেড়ে গম্ভীরভাবে বলেছিলেন, হ্যাঁ বলছি, সাবধানে থেকো। সুধাময়বাবুর সতর্কবার্তা মনে করে এইখানে আসি। পাড়াগাঁও অঞ্চলে এমনিতেই দিনের আলো কমে আসার সঙ্গে সঙ্গে মানুষজন আর বিশেষ পথে বেরোতে সাহস করে না। অন্ধ আচ্ছন্নতা তাদের মনকে বশ করে রেখেছে। বলাই বাহুল্য, গ্রামের মানুষের ধারণা এই যে অনেক খারাপ বাতাস বয়ে যায় সন্ধ্যের পর। ওই বাতাস যদি বা গায়ে লাগে তাহলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। একই সাথে তেনাদের আধ্যাত্মিক যাতায়াত বৃদ্ধি পায়। ফলত মানুষ খুব প্রয়োজন না হলে বেরোয় না, দৌড় এঁটে গৃহের ভেতর ইষ্টনাম স্মরণ করে। এমনকি রাত বিরেতে শৌচকর্মটি করতে গেলেও মনের ভেতর একটা ভয়ের ভাব নিয়েই হাতে আলো নিয়ে বেরোয়। আমার মন কিন্তু মোটেও অন্ধ ভয়ে আচ্ছন্ন নয়। শহরে থাকার পর থেকে আমার একটা দৃঢ় ধারণা হয়েছে এইগুলো আধ্যাত্মিক প্রশ্রয় দেওয়ার ফল। এইখানে পথ দেখাবার মতো কোনো মানুষ নেই। আমাদের গ্রামের হরিমিত্তিরের চায়ের দোকান খোলা আছে কিনা সেইটাও নিঃসন্দেহভাবে বলতে পারি না। বহুদিন পর এসেছি এই ময়নাগুড়ি গ্রামে। জন্মের পর আমার এইখানেই বেড়ে ওঠা। গ্রামের প্রতি আমার কেমন যেন একটা মায়া জন্মে গেছে। এই গ্রামের প্রতিটি অংশই কলকাতার মতো ঘিঞ্জি শহরে থাকার সময় আমার মনে পড়ত। প্রায় বছর দেড়েক আগেই আমি অধ্যাপনার প্রথম কাজ নিয়ে কলকাতায় যাই। সবে কলেজ পাশ করে বেরিয়েই বরাত জোরে এই চাকরিটা আমার ইষ্টই আমাকে সামান্য কসরত করার পর জুটিয়ে দিয়েছিল। আমি দক্ষিণেশ্বরে মায়ের কাছে মানত করে রেখেছিলাম। ওই মানত পূর্ণ করে তারপর ভালোভাবে অধ্যাপনার কাজে নিজেকে যুক্ত রাখি। প্রয়োজন মতো আমার একখানা থাকার বন্দোবস্ত অবধি করে ফেলেছিলাম। ভদ্রপাড়ায় আজকাল বাড়ি পাওয়াটা যথেষ্ট কষ্টসাধ্য। ওই কষ্টসাধ্যতা অতিক্রম করেছিলাম একটা কম ভাড়াযুক্ত বাড়ি জুটিয়ে। কিন্তু ইদানিং কলকাতার একঘেয়ে রুটিনে আমার মন একেবারে হাঁপিয়ে উঠেছিল। ভেবেছিলাম যে শরীর আর মন সুস্থ করার তাগিদে আমাকে দিন কতক শহর পরিত্যাগ করে থাকতে হবে অন্যত্র। বন্ধুরা দিলেন অনেক পরামর্শ। কেউ বা বললেন পাহাড় যেতে, আবার কেউ বা বললেন সমুদ্রে। কিন্তু আমার কোনো স্থানে যাওয়ারই ইচ্ছে হলো না। এমন একটা স্থানে আমার যাওয়ার ইচ্ছেটা বেড়ে উঠেছিল যেইখানে আমাকে তেমনভাবে কেউ চিনবে না। বেশ একাকী থাকব, শরীর সুস্থ করব মুক্ত সতেজ বায়ু সেবন করে। অবসর নিয়ে এই কথাগুলোই বসে বসে ভাবি। কিন্তু ইতিমধ্যে মনে পড়ে গেল আমার জন্মভূমি, যেইখানে আমার পৈতৃক ভিটে অবস্থিত, সেই ওই ময়নাগুড়ি গ্রামে। ছোটবেলাতেই বাপকে হারিয়ে সম্পূর্ণ মায়ের স্নেহে ভালোবাসায় মানুষ হওয়া আমি হঠাৎ স্থির করলাম একবার গ্রামে গিয়ে আমার বৃদ্ধা জননীকে দেখে আসব। আমার বন্ধু রমেন পুরকাইতকে মাস তিনেক আগে ফোন করে জানিয়েছিলাম যে আমার মা গুরুতর অসুস্থ।
যদি না যায় তাহলে তার বাঁচার আশা ছেড়েই দিতে হবে। আমি ফোন করেছিলাম তাকে। ওই দিনটা আমার কাছে এখনও মনে আছে। গ্রামে আধুনিকতা এখনও প্রবেশ করেনি। বৈদ্যুতিক সংযোগ থাকলেও সেটা সর্বত্র নেই। হ্যারিকেন, কুপি, হ্যাজাকের মতো আলোই বেশিরভাগ সময় অন্ধকারে গ্রামের মানুষের পথ চলার সঙ্গী। তবু যখন আমি ফোন করলাম ময়নাগুড়িতে মায়ের শারীরিক সুস্থতা সম্পর্কে অনিশ্চয় হয়ে, তখন দৈবক্রমে আমার বন্ধু রমেন ফোন ধরেছিল। ফোন ধরেই ওই পাশ থেকে তার আতঙ্কিত গলার স্বরে শুনতে পাই সে বলেছিল, ভাই দিগম্বর, তুই চলে আয়। এদিকে গ্রামের ওই বৃদ্ধ কবিরেজ দিয়ে কি আর হয়? অবস্থা মন্দার দিকে এগোচ্ছে কিন্তু। ভয়াবহ দুঃসংবাদ শুনেও কিন্তু আমার হাত পা বাঁধা ছিল। পরের দিন থেকেই কলেজে আমাকে পরীক্ষার গার্ড রূপে নিযুক্ত করা হয়েছিল। ফলেই রাতের মধ্যে না জানিয়ে গ্রামে চলে যাওয়াটা একেবারে অনুচিত বলে বিবেচনা করলাম। নিজের অপারগতার কথাটা তাকে জানিয়ে আমি ফোন রাখি। এরপর আর কোনো ফোন আসেনি। শুধু মনে হয় ইষ্টকে স্মরণ করেছি আমার মায়ের সুস্থতার জন্য। এরপর বহুদিন হলো কাজের শেষে অবসর পেয়েছি। একই সাথে আমার আসা হয়নি গ্রামে। তাই যখন অধ্যাপনার কাজে জমে থাকা ছুটির তালিকা দেখলাম, তখন মনে মনে স্থির করেই নিয়েছিলাম যে না, এইবার ময়নাগুড়ির দিকে আমার রওনা দেওয়া যাক। ফোন করে আগের থেকে বলে রাখার প্রয়োজন ছিল না, ফলে চমক দেব এই ভেবে আমি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আরম্ভ করি ব্যাগপত্র গোছাতে। বিকেলে ট্রেন ধরার জন্য যখন হাওড়ার 5 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াই, তখন ওই হুড়োহুড়ির মধ্যে সামিল হয়েও আমি জানতে পারিনি আমার নিয়তি আমাকে কোন বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যদি তখন ভ্রূণাক্ষরেও কিছু টের পেতাম, তাহলে আর ওই গ্রামের মাটিতে পা বাড়াতাম না। পাশেই একজন আমার কাছে বসেছিলেন। ভদ্রলোকের বয়সের কোনো গাছপাথর নেই, দেখে বোঝবার উপায় অবধি নেই। যেখানে আমি বসে আছি আমার সামনের সিটেই উনি উপবেষ্টিত হলেন। কিন্তু কেবল উনি কেন, অন্যান্য কামরায় অনেক ব্যক্তি বসেছিল, কিন্তু সামনে বসে থাকা ওই ব্যক্তির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল অত্যধিক বেশি। চওড়া দেহ, পরনে সুতির ঢিলে ঢালা পরিচ্ছদ, মাথায় ত্রিপুর্ণক, হাতে একটা জপের থলি, আর সুতির পরিচ্ছদের নিচেই পরেছিলেন উনি একটা গেরুয়া ধুতি। পায়ে গলিয়ে রাখা ছিল একজোড়া খড়ম। আমার অবাক হওয়ার পালা ঠিক তখন থেকেই। ভাবলাম যে আরে, এখনকার যুগে খড়ম আবার কেউ পরে নাকি? যুগ আধুনিক হচ্ছে, হাল ফ্যাশনের নতুন কত কিছু বেরিয়ে গেছে, তাই ছেড়ে উনি এইরকম পোশাক পরে আছেন, ব্যাপারখানা কি? আমার মনের প্রশ্ন বাইরে কিছুটা প্রতিফলন ফেলেছিল। আমার চোখে একটা সানগ্লাস ছিল, তাই আমি ওনাকে দেখছি চশমার আড়াল থেকে। সেইটা অবশ্য উনি বুঝতে পারছিলেন না, কিন্তু আমার মনের ভ্রান্ত ধারণা উনি দূর করলেন। উনি আমার দিকে ফিরলেন অর্থাৎ উনি এতক্ষণ জানলার বাইরের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ করেই ওই সাধুজি আমাকে দেখে বললেন, কই যাবেন আপনি? কামরায় আর কেউ নেই, তাই উনি আমাকেই যে উদ্দেশ্য করে প্রশ্নটা করেছেন সেটা বুঝে সেই কড়া প্রশ্নের উত্তরে বললাম, ময়নাগুড়ি। এরপর সাধুজি আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে অনেকক্ষণ ধরে দেখল। তারপর কিছুটা ইতস্তত করেই বলল, বলছি, আপনি যখন একবার স্থির করেছেন যে আপনি ওখানে যাবেন, তখন একটা কথা আমি বলি, একটু সাবধানে থাকবেন। আসলে আমি কাউকে কিছু বলি না, কিন্তু আপনার বিপদ দেখে আমার পক্ষে থাকা সম্ভব হলো না। অবিলম্বে আপনি ওইখানে যাওয়ার ইচ্ছে পরিত্যাগ করুন। আমি সাধুর দিকে চোখের চশমা খুলে চাইলাম এক অদ্ভুত দৃষ্টিতে। আমার মুখের মধ্যে জিজ্ঞাসু অভিব্যক্তি দেখে উনি ম্লান হেসে বললেন, দেখুন, হয়তো আপনি আমাকে ঠক বা জোচ্চর ভাবছেন, কিন্তু আমার গুরুর নির্দেশ ছিল কারোর বিপদ দেখলে তাকে সেইটা মনে করিয়ে দিয়ে সাহায্য করা। এবার আপনার ইচ্ছে আপনি কি করবেন। কেন জানি না সাধুর কথাটা আমার মনে ধরল, আর শুনেই আমার শীততাড়া বেয়ে একটা শিহরণ খেলে গেল। আমি অধীরভাবে ওনার দিকে তাকিয়ে বিহ্বলভাবে জিজ্ঞাসা করলাম যে, কি বিপদ সাধুজি? ওইখানে যে আমি আমার মায়ের কাছে যাচ্ছি,
এছাড়া আমার ওইখানে চেনাশোনা বলতে তো কেউ নেই। আপনি বলুন, ওই বিপদ থেকে আমি কি করে রক্ষা পাবো? আমার কথা শুনে সাধুজি বললেন, দেখি দেখি আপনার হাতখানা দেখি। কম্পিতভাবে হাতখানা বাড়িয়ে দিলাম। উনি অভিজ্ঞ জ্যোতিষীর মতোই আমার হাতখানা দেখতে শুরু করলেন। দেখতে দেখতে ওনার কপালের ভ্রুযুগল কেমন যেন বেঁকে যাচ্ছিল। ওনার মুখের প্রতিটি অংশতে ভয়ের আভাস ফুটে বেরোচ্ছিল। ওই দেখেই আমার তখন আত্মারাম খাঁচা হয়ে যাওয়ার জোগাড়। চলন্ত ট্রেনের মধ্যে বসে থেকে আমি ওনার উত্তর পাওয়ার আশায় আকুলি বিকুলি করতে শুরু করলাম। উনি আর মিনিট 15 অবধি দেখে হাত ছেড়ে তারপর আমার চোখের দিকে তাকিয়ে ওনার পোঁটলা থেকে বের করলেন একটা তাগা। আমার বুকে ঠেকিয়ে দিয়ে চোখ বুজে কিসব দুর্ভেদ্য মন্ত্র আওড়াতে শুরু করলেন। কালিকায় নামা, হিম শ্রী কালিকায় নামা। আর ওইটা ভালো করে আমার ডান কবজিতে বেঁধে দিলেন। এইটা ভুল করেও খুলবেন না। আজই আমি গিয়েছিলাম কালীঘাটে পূজা দিতে। সেইখানেই আমার মনে হওয়ায় আমি মায়ের চরণে 2টি ধাগা ছুঁয়ে আনি। এটা সঙ্গে রাখুন। কেউ যদি ভয় দেখাবার চেষ্টা করে, কোনো রূপ সাড়া না দিয়ে নিজের স্থানে চলে যাবেন। সঙ্গে নিজের ইষ্ট মন্ত্র জপ করবেন। এই যা বলার। সাধুজি আমাকে নিজে ওই ধারণ করিয়ে দিলেন আর একই সাথে আমাকে আরো অনেক কথা বললেন। গ্রামে পৌঁছে ওইটা দেখতে দেখতে আমি কবজির দিকে চাইলাম। এমন সময় মন্দিরের একদম কাছাকাছি যখন এসে পড়েছি, তখন পাতার মর্মর শব্দ শুনে আমার কানটা খাড়া হয়ে উঠেছিল। মন্দির থেকে উত্থিত হচ্ছে বিচিত্রকায় এক ঘণ্টার ধ্বনি। মনে হচ্ছিল কেউ যেন ওইখানে পূজাদিরম্ভ করেছে। কিন্তু এই সময় এই ঘণ্টা কি নাড়বে আর এই পুজো করার ব্যাপারটা আমার কিছুতেই বোধগম্য হচ্ছিল না। এদিকে আবার কৌতূহলের ঠেলায় আমি অন্যত্র যেতেও পাচ্ছি না। শব্দের উৎস ধরে আমি অধীরভাবে এগোতে এগোতে শেষমেশ পৌঁছলাম ওই ভাঙা মন্দিরটার কাছে। ওইখানেই শব্দটা অনেকটা তীব্র হয়ে উঠেছে। দাদুর কথা আমার এক নিমেষে মনে পড়ে গেল। ওনার এই মন্দির সম্বন্ধে বলা ইতিহাস মনে পড়তেই গাটা নিজের অজান্তেই কেমন শিউরে উঠল। ভাঙা পাঁচিলের পাশ দিয়ে আমি টপকে মন্দিরের সীমানার ভেতর প্রবেশ করলাম। তখন কি জানি যে নিজের মৃত্যু নিজেই আমাকে আলিঙ্গন করছে। কিন্তু অনেকখানি এগিয়ে মূল দরজার দিকে চেয়ে থাকার পর দরজা ঠেলে দিতেই ওই শব্দ বন্ধ হয়ে গেল। রাতের পরিবেশ জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। আরও একটা ধোঁয়ার কুণ্ডুলি বদ্ধ ঘরের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করলো, যেটা আমাকে ঘিরে ধরল। ওই বাঁধনি এতই শক্ত যে ইচ্ছে শক্তি প্রয়োগ করার পর অবধি আমার জ্ঞান হারিয়ে যাচ্ছিল। আর কোথা থেকে যেন ভেসে আসছিল মেয়েলি কণ্ঠের একটা অট্ট হাসির শব্দ। মৃতপ্রায় একটা গাছের দিকে দৃষ্টি নিবদ্ধ করলাম। দেখি ওই গাছের ডালে বসে আছে একজন স্ত্রীলোক। সে অতি ক্রুদ্ধ নয়নে ঠিক আমার দিকেই চেয়ে আছে। তার হিঁস হিঁসে দৃষ্টি দেখে বুঝে ফেলায় যথেষ্ট উপায় আছে যে সে আর যেই হোক না কেন অন্তত মানুষ নয়। কারণ কোনো মানুষের পক্ষে ওইভাবে গাছের ডালে উল্টো হয়ে ঘন্টার পর ঘন্টা ঝুলে থাকা সম্ভব নয়। যার দরুন আমার খুব ভয় হলো। মনে হলো কি জন্য এই গ্রামে এলাম। আমার নিয়তি আমাকে এইখানে টেনে নিয়ে এসেছে বুঝতে পেরে সাধুজির কথা মতো ইষ্ট নাম স্মরণ করতে লাগলাম। ওই বাঁধনযুক্ত অবস্থাতেই আমার নাকে একটা ভয়াবহ গন্ধ এসে প্রবেশ করতে শুরু করল। কেউ যেন কাঁচা মাংস খাচ্ছে। চাঁদের ম্লান আলো ওই অভিশপ্ত মন্দিরে একটুর জন্য অবধি পড়েছিল, আর ঠিক তাতেই দেখতে পেলাম আলু থালু বেশে দাঁড়িয়ে থাকা ওই দানবীর দেহ আমার দিকে এক নির্মম নয়নে চেয়ে আছে ঠিকই, কিন্তু তার হাতে একটা আধ খাওয়া দেহ, যেটা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মাথার চুল প্রায় এলো, ঠিক উল্টো দিকে ঘুরিয়ে রাখা খালি পা। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য। সাধারণ মানুষ তো অক্কা পাবেই। ওই মূর্তি ক্রমে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো, কিন্তু সামনে এগিয়ে এসেই সে থমকে দাঁড়ালো আর সুন্দরী রমণীর বেশ ধারণ করে আমাকে বাঁধন মুক্ত করলো। তারপর আমাকে নিয়ে পাশের একটা জলা জঙ্গল আবৃত একটা স্থানে নিয়ে গেল। আমার তখন আচ্ছন্ন হয়ে আসার মতো অবস্থা।
একটা তীব্র সুবাস আমাকে আচ্ছন্ন করে ফেলল। মনে হচ্ছিল দুইটি প্রাণ যেন বহু যুগ প্রতীক্ষার পরে মিলিত হচ্ছে। আমার চৈতন্য লোপ পেতে শুরু করলো। জ্ঞান যখন হলো তখন আমি রমেনের বাড়িতে শুয়ে আছি। ঘামে আমার সমগ্র দেহ ভিজে সপসপে। মাথার ওপর নীল আকাশ দেখে কোনোদিনও ভাবিনি যে আমি এই বিপদ থেকে উদ্ধার হব। দেহে সামান্য ব্যথা থাকলেও কোনো আঁচ আসেনি। আমার অল্প বিস্তর জ্ঞান হয়েছে দেখেই রমেন এগিয়ে এলো। তারপর অধীরভাবে সে এবং কোবরেজ আমাকে দেখতে শশব্যস্ত হয়ে উঠল। কোবরেজ মশাই প্রথমেই একটা পথ্য দিয়ে আমাকে একটু সুস্থ করে তুললেন। তারপর কিছু নিয়ম বলে দিয়ে গেলেন যেগুলো অক্ষরে অক্ষরে মানা দরকার। সারাদিন ঘুমিয়ে সন্ধ্যের দিকে যখন আমার ঘুম ভাঙল তখন দেখি আমার সামনে রমেন তালপাতার পাখা দিয়ে আমাকে বাতাস করছে, আর কুলুঙ্গিতে ঝুলছে একখানা হারিকেন। তাকে দেখে আমি বললাম, কিরে রমেন, আমার কি হয়েছিল বলতো? কোথা থেকে পেলি আমাকে, বলবি? সে একটা সিগারেট ধরিয়ে আমাকেও একটা দিয়ে বলল, কই আর পাবো, অভিশপ্ত মন্দিরের পাশেই যে জলাজমি আছে ওখানেই পেয়েছি। কেন, তোর কিছুই মনে নেই? আমি যদি না আসতাম তাহলে এতক্ষণে তোকে শেষই করে দিত। কিন্তু খবর পেলি কি করে? তাহলে বলি শোন, গতকালের রাতের ঘটনা। রাতের দিকে আমি এমনিতেই একটু চৌধুরীদের পুকুরে মাছ ধরতে যাই। তুই তো জানিসই যে পুকুরটা মন্দিরের পাশেই, কিন্তু একা যেতে সাহস হচ্ছিল না। তাই আমি বংশীকে সঙ্গে করে নিলাম। সে দূর থেকে দেখলো তুই উপুর হয়ে পড়ে আছিস। তখন সে আমাকে হাঁক দিল। আমিও গিয়ে দেখি ঠিক তাই, তুই যেখানে অজ্ঞান হয়ে পড়েছিলিস সেই স্থানটা রক্তে ভিজে গিয়েছিল, আর তোর দেহটা একটা শাড়িতে ঢাকা ছিল। ওটার মানে জানিস? রমেনের কথা আর কিছুই আমার বোধগম্য হচ্ছিল না, তাই শুধালাম, এই তুই যা বলছিস তার মানে কি রে ভাই? তুই কালকে রক্তখেকো দানবীর কবলে পড়েছিলিস। ও যে ভয়ঙ্কর এই গ্রামের পক্ষে তা তুই জানিস না? অবশ্য জানবি বা কী করে? তুই তো বহুদিন দেশেই ফিরিসনি, নইলে তোকে আমি পত্র মারফত সব জানিয়েই দিতাম। কিন্তু আবার ফিরলি কেন তুই? তুই জানিস না নতুনরা এলেও এখানে বিপদ বেশি? যদি আমি না আসতাম তাহলে তো তোকে পুরো শেষ করে দিত। কিন্তু তোর অদৃষ্টের জোর আছে বলতে হবে, তোকে বাগে পেয়েও কিছু করলো না। নইলে কামের উত্তেজনায় সে পুরুষ দেখলেই কিন্তু লোভাতুর হয়ে তাদের সঙ্গে সহবাস করে এবং পরিশেষে তার প্রাণশক্তি সম্পূর্ণরূপে হরণ করে শেষ করে দেয়। তোর ভাগ্য ভালো যে তোর প্রাণ সে নেয়নি। এমন অনেক ছেলে ছোকরা আছে যারা নদীর ধারে তাড়ি সেবনের জন্য গিয়েছে কিন্তু আর কোনোদিনও ফেরেনি। পরের দিনও এই মন্দিরের আশেপাশে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। আমার মনে প্রশ্ন ঘুরছিল, তাই আমি আরও জিজ্ঞাসা করলাম, ওই রক্তদানবী কে হতে পারে? কোথা হতে ওর উৎপত্তি জানিস? দেখ, সেটা জানি না, কিন্তু অতি বৃদ্ধ লোকের মুখে যেটা শুনেছি, এই গ্রামে আমাদের ছোটবেলায় সেই দাদু থাকতেন, ইনি নাকি তার মেয়ে। জীবনে সর্বস্ব হারিয়ে তিনি নাকি পাগল হয়ে গিয়েছিলেন। তারপর ওই মন্দিরের মাতৃ আরাধনায় নিজেকে নিযুক্ত করেন এবং মৃত্যুর ক্ষণ যখন কাছে আসছে উপলব্ধি করেন, তখন তিনি নাকি তন্ত্রের কিছু নিম্ন শাখার বিদ্যা ফলিয়ে নিজের মেয়েকে জাগিয়ে তোলেন, আর নিজেও নাকি ওই মেয়ের হাতেই আত্মবলিদান করেন। তাহলে নাকি ওই আত্মা অনেক বেশি শক্তিশালী হতে পারে। যেহেতু বিয়ের একেবারে মাস দুয়েকের পরেই তার মরণ হয়েছিল, স্বামী নিয়ে ঘরকন্যা করতে পারেনি, তাই নাকি ওই মেয়ে একরকম কাম পিশাচি হয়ে ঘুরে বেড়াচ্ছে। শোনা যায় যে নাকি একবার তার নজরে পড়েছে তাকে সে ডেকে নিয়ে যায় দরজায় টোকা মেরে। নিজের আপনজনের দিগম্বর দাদা, দিগম্বর দাদা, দিগম্বর দাদা। রমেনের কথা পুরোপুরি শেষ হলো না, তার আগেই দরজায় টোকা পড়ার শব্দ শুনতে পেলাম, আর শুনলাম আমার নিজের বোন, অর্থাৎ যে বহু যুগ আগেই কলেরাতে মারা গেছে, তার গলার ডাক। শুনে আমার বুকটা কেমন কেঁপে উঠল। দিগম্বর দাদা। আমি মরিয়া হয়ে ওকে বলে উঠলাম, ভাই
হলেও দরজা খুলো না। ওই দানবী যে আমাকে নিতে এসেছে। হায় ঈশ্বর, এ তুমি কোন বিপদে আমাকে ফেললে? আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু ঈশ্বর আমার প্রার্থনা মঞ্জুর করলেন না। আমরা দুই বন্ধু কাঠ হয়ে বসে রইলাম। ওই পরিচিত কণ্ঠ প্রথমে আমার নাম ধরে ডাকছিল, ও দিগম্বর দাদা। আর ওই সময় আমি অনুভব করেছিলাম যে আমার হাতে বেঁধে থাকা ওই তাকাটি উষ্ণ হয়ে উঠেছে। রমেন কি জানি কি মনে হলো, উঠে গিয়ে দরজার হুড়কোটা এক ধাক্কায় খুলে দিতেই তার শরীর ভেদ করে কি যেন একটা গৃহে প্রবেশ করলো। রমেনের দেহ রক্তস্নাত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, আর আশপাশ জুড়ে অট্ট হাসির রব শুরু হলো, যেটা কোনো সাধারণ মানুষের হতে পারে না। আমার চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে হয়ে আসছিল, তাই আমিও অন্ধকারের অতলে লুটিয়ে পড়লাম। শুনছিলেন লেখক অনিক চক্রবর্তীর লেখা গ্রাম বাংলার ভৌতিক কাহিনী রক্তদানবীর ক্রোধ। দিগম্বর ও গল্প পাঠে সম্বুদ্ধ। হরিপদ দাদুর ভূমিকায় শুভমন, মন্দিরের পূজারী ও রমেনের ভূমিকায় অঙ্কিত, গাড়োয়ান সুধাময় ও ট্রেনের সাধুর ভূমিকায় আমি সম্রাট, শ্যামার ভূমিকায় আকাঙ্ক্ষা। সাউন্ড এডিটিং, ডিজাইনিং, ফলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পরিকল্পনা ও পরিচালনায় অঙ্কিত, মিক্স অ্যান্ড মাস্টারিং অ্যান্ড মোশন গ্রাফিক্স দেবদত্ত, পোস্টার ও পাবলিসিটি দীপঙ্কর, গল্প স্বল্প থিম সানি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রেগুলার আপডেটস পাওয়ার জন্য। আরও আপডেটস পেতে ও আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে গিয়ে ইনবক্স করতে পারেন। গল্প স্বল্পর পরবর্তী গল্পগুলি আসবে খুব শীঘ্রই শুধুমাত্র দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।